চিন্তা করুন, একটি দেশের ইতিহাস বদলে যেতে পারে মাত্র 4 ঘন্টায়। হাজার বছরের ধর্মীয় সহাবস্থান ভেঙে পড়তে পারে কিছু হাতুড়ি, কিছু স্লোগান আর কিছু ইচ্ছাকৃত নীরবতার কারণে। এই গল্পটা কোনো যুদ্ধের না, এই গল্পটা কোনো রাজা বা সম্রাটের না, এই গল্পটা এমন একটি জায়গার যাকে ব্যবহার করা হয়েছিল মানুষের আবেগ, ভয় আর পরিচয়কে অস্ত্র বানাতে। অযোধ্যা, একটি নাম যেটা শুনলেই কারো চোখে জল আসে, কারো চোখে আগুন। একটি স্থাপনা যার ইট পাথর ভাঙ্গার আগেই ভেঙে দেওয়া হয়েছিল মানুষের বিবেক। প্রশ্ন হলো, বাবরি মসজিদ কি সত্যি ধর্মের কারণে ভাঙা হয়েছিল, নাকি ধর্ম ছিল শুধু পর্দা আর পেছনে চলছিল ক্ষমতার সবচেয়ে নোংরা খেলা? সাল 1528, মুঘল সম্রাট বাবরের শাসনকাল। তার সেনাপতি মীর বাকি একটি মসজিদ নির্মাণ করেন, এটাই বাবরি মসজিদ। কিন্তু ইতিহাস এখানে থেমে থাকে না, কারণ এই জায়গা নিয়ে আরেকটি দাবি জন্ম নেয়। এই স্থানটি নাকি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী ভগবান রামের জন্মস্থান। এই দাবি কি ঐতিহাসিকভাবে প্রমাণিত ছিল? মোটেও না। ব্রিটিশ শাসনামলে প্রথম বড় ফাটল দেখা দেয় 1855 সালে। অযোধ্যায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। ব্রিটিশরা সমাধান হিসেবে মসজিদের চারপাশে একটি রিলিং দেয়। ভেতরে মুসলমানরা নামাজ পড়বে, বাইরে হিন্দুরা পূজা করবে। এই সিদ্ধান্ত সাময়িক শান্তি আনলেও ভবিষ্যতের জন্য রেখে যায় একটি টাইম বোমা। চলুন একটু থামি। এই জায়গাটিকে শুধু ধর্মীয় কোণ থেকে দেখলে ভুল হবে, কারণ ভারতের ইতিহাসে ধর্ম সবসময় রাজনীতির হাতিয়ার ছিল, আর বাবরি মসজিদ হয়ে ওঠে সেই হাতিয়ারের সবচেয়ে ধারালো অংশ। 1949 সাল, এক রাতের অন্ধকারে মসজিদের ভিতরে হঠাৎ করে রামলালার মূর্তি পাওয়া যায়। প্রশ্ন ওঠে, কে রাখলো, কিভাবে ঢুকলো? সরকার ঘটনাটিকে আইন শৃঙ্খলার সমস্যা বলে মসজিদটি তালাবদ্ধ করে দেয়। এরপর আসে 1980-এর দশক। ভারত তখন বদলাচ্ছে। কংগ্রেসের একচিটিয়া রাজনীতি দুর্বল হচ্ছে। নতুন শক্তি দরকার, এবং সেই শক্তির নাম ধর্মীয় পরিচয় রাজনীতি। এই সময়ে বাবরি মসজিদ ইস্যু নতুন করে জীবিত হয়। শুরু হয় রথযাত্রা, শুরু হয় স্লোগান, জনগণের সামনে একটি গল্প বলা হয়। এটি একটি মসজিদ না, এটি একটি অপমান, হিন্দু সভ্যতার উপর আঘাত। और मंदिर वही बनाएंगे, उसको कौन रोकेगा? कौन सी सरकार रोकने वाली है? কিন্তু এখানে একটি অপ্রকাশিত সত্য আছে। এই আবেগকে সচেতনভাবে উস্কে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সভা, ধর্মীয় মঞ্চ, পত্রিকা সবখানেই একটাই কথা, এই ভূমি আমাদের। 6 ডিসেম্বর 1992, সেদিন অযোধ্যায় জড়ো হয় হাজার হাজার করসেবক। মঞ্চে নেতারা কথা বলেন, প্রশাসন উপস্থিত কিন্তু নিষ্ক্রিয়। দুপুর গড়াতে না গড়াতেই ভিড়ের মধ্য থেকে কেউ একজন দেওয়ালে ওঠে, তারপর আরেকজন, তারপর হাতুড়ি, শাবল। ঘন্টার মধ্যে 400 বছরের পুরানো একটি স্থাপনা মাটির সাথে মিশে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি হঠাৎ করে ঘটেছিল? না, এটা ছিল পরিকল্পিত নীরবতা। ভাঙ্গনের পর যা ঘটে তা আরও ভয়াবহ। ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে, হাজার হাজার মানুষ মারা যায়। মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, রাস্তাঘাট হয়েছিল রক্তে রঞ্জিত। এখানে আরেকটি অপ্রকাশিত সত্য আছে। বাবরি মসজিদ ভাঙা শুধু ধর্মীয় প্রতিশোধ ছিল না, এটি ছিল রাজনৈতিক বিনিয়োগ। কারণ এরপর কি ঘটল? একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ অভূতপূর্বভাবে শক্তিশালী হয়ে উঠল। ধর্ম হয়ে উঠল রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্র। এখন আসি সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে, যদি বাবরি মসজিদ ভাঙা না হতো, ভারতের রাজনীতি কি আজকের মতো হতো? সম্ভবত না। কারণ এই ঘটনা প্রমাণ করে দেয়, যখন ইতিহাস, ধর্ম আর রাজনীতি এক হয়ে যায়, তখন সত্য সবচেয়ে আগে মারা যায়।
বাবরি মসজিদ ভাঙার দিন শুধু একটি স্থাপনা ভাঙেনি, ভেঙে পড়েছিল ভারতের নিজের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি ছিল সবার উপরে আইন। প্রতিটি দাঙ্গার পরে একটা প্রশ্ন বারবার উঠেছিল, এটা কি এড়ানো যেত? কিন্তু সেই প্রশ্নের উত্তর রাষ্ট্র কখনো দেয়নি। এই গল্পের আরেকটি স্তর আছে যেটা খুব কম আলোচনায় আসে। বাবরি মসজিদ ইস্যু শুধু ধর্মের প্রশ্ন ছিল না, এটা ছিল পরিচয় রাজনীতি। বাবরি মসজিদ ভাঙার পর অনেক বছর কেটে গেছে, অনেকে হয়তো ঘটনাকে শুধু ইতিহাসের পাতায় পড়েছে, কিন্তু প্রশ্ন হলো যারা তখন বেঁচে ছিল তাদের চোখে আজও সেই দৃশ্য ফিরে আসে না? একজন বৃদ্ধ মুসলমান যিনি জীবনে প্রথমবার বুঝেছিলেন আইন বইয়ে লেখা আর বাস্তবে এক না। একজন হিন্দু দোকানদার যিনি দেখেছিলেন তার শহর কিভাবে রাতারাতি বদলে যায়। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল কারণ সেটিকে প্রতীক বানানো হয়েছিল, আর প্রতীক ভাঙলে মানুষ ভাঙে। এই প্রতীক ভাঙা রাজনীতি ভারতে একা ছিল না, বিশ্ব ইতিহাসে এমন ঘটনা বারবার ঘটেছে। কিন্তু পার্থক্য একটাই, সব জায়গায় কেউ না কেউ শেষ মুহূর্তে থামিয়েছে। অযোধ্যায় থামানোর কেউ ছিল না। এই গল্প এখানেই শেষ নয়, কারণ ইতিহাস কোনো বই না যেটা বন্ধ করে রাখা যায়। ইতিহাস বেঁচে থাকে আমাদের সিদ্ধান্তে।